আমাদের ক্লাসের টপিক নিওপ্লাসিয়া। আমি ডাক্তার দেবজ্যোতি মজুমদার। এফসিপিএস পার্ট 1 করেছি জেনারেল সার্জারিতে, দেন এমএস নিউরো সার্জারি ঢাকা মেডিকেল কলেজ, বর্তমানে 39 BCS এ উপজেলায় নিয়োজিত আছি। তো আজকে আমাদের ক্লাসের টপিকটা হলো নিওপ্লাসিয়া। এটা জেনারেল প্যাথোলজির একটা টপিক। আপনারা যেহেতু এটা এফসিপিএস এর ব্যাচ, তো এফসিপিএস এ সাবজেক্ট ভিন্নতার অনুসারে বিভিন্ন সাবজেক্ট আছে। আপনাদের জেনারেল সার্জারি আছে, দেন আপনার গাইনোকোলজি, পেডিয়াট্রিক্স, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন পেপারে এই নিওপ্লাসিয়াটা আপনাদের থাকবে। তো অলমোস্ট ম্যাক্সিমাম সাবজেক্টেই পেপার 3-তে আজকের টপিকটা থাকে। আপনারা সবাই জানেন যে জেনারেল সার্জারি হোক, পেডিয়াট্রিক্স হোক, যে কোনো টপিক হোক, গাইনোকোলজি, আপনাদের জেনারেল প্যাথোলজির মধ্যে যতগুলো টপিক আছে, আমাদের সেল ইনজুরি অ্যাডাপ্টেশন আছে, দেন ইনফ্লামেশন আছে, দেন হিলিং রিপেয়ার আছে, জেনেটিক্স অ্যান্ড নিওপ্লাসিয়া। মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকটা হলো নিওপ্লাসিয়া। ইম্পর্ট্যান্ট বলা হয় কারণ এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। নিওপ্লাসিয়াটা আমাদের সবচেয়ে বেশি জানতে হয় এবং নিওপ্লাসিয়াটা নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে অনেক ডিলিংস করতে হয় পেশেন্টের সাথে। তাই আমি টপিকটাকে অনেকে কঠিন মনে করেন, আমি টপিকটাকে মোটেও কঠিন মনে করি না। এই টপিকটার মধ্যে বোঝার জিনিসটা কম, মুখস্থের জিনিসটা বেশি। তো আমি ক্লাসে শুরু করার আগে আমি কয়টা ছোট ছোট জিনিস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। সেগুলো হলো, আমরা পোস্ট গ্রাজুয়েশনটা পড়তেছি কারণ আমাদের ফার্স্ট এবং মেইন টার্গেট হলো আমাদের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় চান্স পেতে হবে। তো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় চান্স পেতে হলে কয়েকটা জিনিস ফলো করতে হয়। পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় চান্স পাওয়ার মেইন শর্ত হলো আপনার প্রথমেই বড় পড়াটাকে ছোট করতে হবে। আপনি যত বেশি পড়বেন আপনার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। সেটা পোস্ট গ্রাজুয়েশনের এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে সবসময় সত্যি না। আপনি বড় পড়বেন বা বেশি পড়বেন, যতটুকুই পড়েন সেটাকে আপনি কোয়েনসাইজ করে গুছিয়ে কতটুকু মনে রাখতে পারবেন সেটার উপরই আপনার পোস্ট গ্রাজুয়েশনের চান্স নির্ভর করবে। ঠিক আছে? তাই আপনি যতই পড়েন না কেন আপনি চেষ্টা করবেন পুরো পড়াটাকে আপনি গুছিয়ে কত সংক্ষিপ্ত আকারে এবং মেইন পয়েন্টগুলোতে আপনি টাচ করতে পারবেন, তার উপর আপনার চান্স পাওয়ার সম্ভাবনাটা তত বেড়ে যাবে। এটা সব সময় মনে রাখতে হবে আমার পোস্ট গ্রাজুয়েশন পড়ার ক্ষেত্রে। এবং পোস্ট গ্রাজুয়েশনে চান্স পাওয়ার ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো আমাকে কোশ্চেন সলভ করতে হবে। সেটা আমি এফসিপিএস পরীক্ষা দিই, সেটা আমি এমফিল ডিপ্লোমা পরীক্ষা দিই, অথবা আমি রেসিডেন্সি পরীক্ষা দিই। আমাদের অনেকেরই একটা ধারণা থাকে যে আমি রেসিডেন্সি পরীক্ষা দিচ্ছি, আমার বিগত বছরের কোশ্চেনগুলো আমাকে দেখতে হবে। ভালো, বিগত বছরের কোশ্চেন সলভ করে গেলে আমার কিছু কমন পড়তেছে, ভালোই কমন পড়ে রেসিডেন্সিতে। আর আমাদের একটা বদ্ধ ধারণা থাকে যে আমাদের এফসিপিএস বিগত বছরের কোশ্চেন কি কিছু আসে না। এটা আমাকে অনেকেই বলে থাকে, কিন্তু আপনারা যা জানেন, যারা এটা জেনে থাকেন পুরোপুরি ভুল জানেন। কারণ আমি একটা কথা আপনাদের বলে রাখি, যারাই এফসিপিএস 2021 এর পরীক্ষাটা দিবেন সবাই বিগত বছরের এফসিপিএস এর কোশ্চেন যারা পাস করেছেন ভাইয়া পুরা তাদের কাছ থেকে কালেক্ট করবেন এবং সেগুলো সলভ করে যাবেন। অবশ্যই অবশ্যই। আমি আমার নিজস্ব একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি যেই বছর দিলাম 2018 জানুয়ারিতে পার্ট 1 দিলাম, এর আগে 17 জুলাই যে ভাইয়া পুরা পাস করছিল আমি ওনাদের কাছে অনেক কোশ্চেন কালেক্ট করছি। আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমি হুবহু সেম সিঙ্গেল বেজ এবং মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আমার পরীক্ষায় পেয়েছি। এবং আমি আজকে ক্লাসে আপনাদের প্রমাণ করে দেখাবো, আমি আপনাদের বিভিন্ন কোশ্চেন দেখাবো। আমার ক্লাসের একটা মেইন টপিকই থাকে হলো যে আমি আপনাদের কোশ্চেন সলভ করাই। আপনি যখন একটা টপিক পড়বেন সেই টপিকটা আপনার তখনই কমপ্লিট হবে যখন সেই টপিকের কোশ্চেনগুলো আপনি সলভ করবেন। এর ফলে কি হয়, আপনার কনফিডেন্সটা অনেক বেড়ে যায় যে না আমার টপিকটা ভালো করে পড়া হয়েছে। কিন্তু আপনি একটা স্টেম সেল বলেন, আপনি একটা টিউমার মার্কার বলেন, আপনি টপিকগুলো খুব ইম্পর্টেন্ট আপনি নিজে জানেন, কিন্তু আপনি টপিকের পরে টপিক, আপনি শীট পড়লেন, আপনি বই পড়লেন, আপনি আরেকটা নোট পড়লেন, কিন্তু আপনি সেই টপিক থেকে কি কি কোশ্চেন এসেছে বিগত বছরে সেগুলো যদি আপনি সলভ করে না যান, আপনার পরীক্ষায় যে সহজ কোশ্চেনটা আসবে সেই কোশ্চেনটা আপনার কাছে কঠিন লাগবে। তাই আমার ক্লাসটা আমি সবসময় এভাবেই সাজাই, আমি প্রত্যেকটা টপিক পড়বো, সেই টপিকটা আমি আবার আপনাদের বুঝাবো, দেন সেই টপিকের উপরে বিগত বছরে কি কি কোশ্চেন এসেছে, কি কি কোশ্চেন আসতে এখান থেকে পারে, আমি আপনাদের প্রত্যেকটা টপিক প্রত্যেকটা কোশ্চেনের স্টেম ধরে বুঝিয়ে যাব। আজকের ক্লাসটা আমার জন্য এই কারণে ডিফারেন্ট বললাম কারণ আমি আপনাদের জেনেসিসের সাথে সংযুক্ত আছি আজকে কয়েক বছর হলো।
তো প্রতি ক্লাসেই আসি, আমার মানে ক্লাস ভর্তি অনেক আপনারা থাকেন, তো আপনাদের সাথে আমার কমিউনিকেশনটা ভালো হয়। আমি আপনাদের চেহারার এক্সপ্রেশন দেখি যে কোন জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন, কোন স্টেমটা আমি আপনাদের কোশ্চেন করি পড়ানোর পরে, আপনাদের আনসারের পরে আমি বুঝতে পারি যে আপনারা জিনিসটা কতটুকু আপনাদের মধ্যে গিয়েছে। কিন্তু আজকেরটা পুরোপুরি ভিন্ন। আজকের আপনারা ক্যামেরার অন্য প্রান্তে আছেন, তাই আমি চেষ্টা করব প্রতিটা টপিক খুবই আস্তে বলবো না, আস্তে বলে নিয়েও পাশে ক্লাসটা শেষ করতে করতে অনেক দেরি হয়ে যাবে। আমি চেষ্টা করব আপনাদের জন্য সবগুলো স্টেম ভালো করে বুঝে যান, প্রত্যেকটা টপিক ভালো করে বুঝে যান। আর নিও ক্লাসে আমি আপনাদের প্রত্যেকটা টপিক সুন্দর করে গুছানোর সাথে সাথে আমি আপনাদের বলে দিব কোন টপিক কিভাবে পড়বেন এবং কোন সাবজেক্ট, যেমন পিডিয়াট্রিক্সের জন্য কোনটা ইম্পর্টেন্ট, সার্জারির জন্য, রেডিওথেরাপির জন্য, অপথলমোলজির জন্য আমি সব বলে দেব কোন সাবজেক্টের জন্য কোনটা ইম্পর্টেন্ট এবং কোন টপিকটা কারা আগে পড়বেন পরে পড়বেন। আমার ক্লাসটা পুরোটা দেখবেন, আপনারা সবই পাবেন। হ্যাঁ, তো এবার যারা রেসিডেন্সি দিয়েছিল লাস্ট টাইম 2020 মার্চে যারা ভর্তি হয়েছে, তারা যদি কেউ কারোর সাথে কথা হয়ে থাকে বা কেউ যদি এই ক্লাসটা করে থাকেন পার্ট 1 দেওয়ার জন্য, তারা আপনারা ভালো করেই জানেন যে আমি নিউ প্লাসিয়া থেকে রেসিডেন্সির জন্য যা পড়িয়েছিলাম শুধু 2 স্টার 3 স্টার থেকেও কোশ্চেন আসেনি, যেগুলো শুধু ইনফিনিটি স্টার দিয়েছিলাম শুধু সেগুলো থেকে কোশ্চেন এসেছে। এর মানে এই না প্রতিবারই তা হবে, তবে আশা করতেছি আজকের ক্লাসে আমি যা পড়াবো তা থেকে সম্পূর্ণ কোশ্চেনই আপনাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় কমন পড়বে। তো আমরা আজকে টপিক শুরু করি নিওপ্লাসিয়া। আপনারা জানেন সবাই নিওপ্লাসিয়া মানে কি, যে ইটস এ টপিক হুইচ ইজ রিলেটেড উইথ টিউমার। হ্যাঁ, তো আমরা নিওপ্লাসিয়াটাকে পড়ার আগে আমরা কয়েকটা বেসিক জিনিস পড়ে যাই। হ্যাঁ, আমরা যদি হিস্টোলজি ক্লাসটা এর আগে করে থাকি তাহলে আমরা সবাই একটা জিনিস ভালো করে জেনে থাকি, হোয়াট ইজ সেল সাইকেল। আর যদি হিস্টোলজি ক্লাস আপনাদের না হয়ে থাকে তাহলে আমি বলে দিই সেল সাইকেল। সেল সাইকেলে মেইনলি দুইটা স্টেজ থাকে। নাম্বার 1 ইন্টারফেস, ইন্টারফেসটা কি? আচ্ছা, আপনাদের শীটের আমি আপনাদের পেজ সবই বলবো। পেজ নাম্বার 6 সেল সাইকেল। সেল সাইকেলের মেইনলি দুইটা ফেজ, একটা হলো ইন্টারফেস, একটা হলো মাইটোসিস। Alteration between interphase and mitosis is called cell cycle. That means একবার মাইটোসিস হবে, মাইটোসিসের পরে ইন্টারফেস হবে, দেন আবার মাইটোসিস, দেন ইন্টারফেস। এই যে একটা চক্রায়মান প্রক্রিয়া, এটা কি আমরা বলে থাকি সেল সাইকেল। তো আমরা সবাই জানি যে মাইটোসিস মানে হলো সেল ডিভিশন। সেল ডিভিশনের দুইটা স্টেজ আছে, একটা মাইটোসিস আর একটা হলো মিওসিস। ইন্টারফেসটা কি? ইন্টারফেসটাকে আমরা বলা হয় বিশ্রামাগার। মানে এখানে সেল বিশ্রাম নেয়। মাইটোসিস একটা সেল ডিভিশন হয়, সেখানে বিশ্রামের প্রয়োজন হয়। তার মানে কি ইন্টারফেসটা কি প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন। মাইটোসিসের থেকে বেশি ইন্টারফেস প্রয়োজন। আপনার যদি ইন্টারফেস ভালো করে না হয়, আপনার কোনো সেলের মাইটোসিসে যেতে পারবে না। তো আমরা আজকে ইন্টারফেসটা নিয়ে পড়ব। ইন্টারফেজে আপনার কয়েকটা ফেজ আছে, ইন্টারফেজের মধ্যে আবার কয়েকটা ফেজ আছে। নাম্বার 1 G0 বা G0 বলতে পারেন, নাম্বার 2 G1, নাম্বার 3 S, নাম্বার 4 G2। G0, G1, S এবং G2 আমরা একটু দেখি। G1, S, G2 and this is mitosis. আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি বললেন চারটা, G0, G1, S, G2, কিন্তু আপনি এখানে দেখালেন তিনটা, G1, S, G2। এমডি আমি মাইটোসিস বলছি। মাইটোসিস মানে আমি আপনাদের আগেই বললাম ইন্টারফেস হবে মাইটোসিস, মাইটোসিসের পর আবার ইন্টারফেস, দেন আবার মাইটোসিস। দিস ইজ কল্ড সেল সাইকেল। আমি এখানে G0 লিখলাম না কেন? G0 ইন্টারফেজের একটা নিষ্ক্রিয় স্টেজ। এই স্টেজের কোনো ফাংশন নেই, এই স্টেজে শুধুমাত্র সেল নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এখানে G0 এর কোনো ফাংশন নেই, এটা সব সময় মনে রাখবেন। G0 এর কোনো ফাংশন নেই, এখানে সেল নিষ্ক্রিয় অবস্থায় থাকে
বাট ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আস। আমি আপনাদের বলে দিচ্ছি কেন। তিনটা স্টেজ ইন্টারফেজের, ফার্স্ট G1, দেন S এন্ড G2। এস ফেজের নামটা এস হয়েছে কেন এখানে? দিস ইজ কল্ড সিনথেটিক ফেজ। কি ফেজ? সিনথেটিক। সিনথেটিক ফেজ। কি সিনথেসিস হয়? ডিএনএ সিনথেসিস হয়। ডিএনএ সিনথেসিস হয়। আমরা যদি বলি আজকের ক্লাসটা যেটা নিওপ্লাসিয়া মানে টিউমার, টিউমার মানে কি? সেলের প্রলিফারেশন। কি ধরনের প্রলিফারেশন হবে? অ্যাবনর্মাল প্রলিফারেশন হবে। যদি নরমাল প্রলিফারেশন হয় সেটা কখনো ম্যালিগন্যান্সি বা টিউমারের রূপ নেবে না। আমরা আজকে পড়ব সেলের অ্যাবনর্মাল প্রলিফারেশন হবে, মানে অ্যাবনর্মাল মানে আনকন্ট্রোল প্রলিফারেশন থাকবে। আনকন্ট্রোল প্রলিফারেশন সেলের কখন হবে? সেল কখন বৃদ্ধি পাবে? যখন সেলের মেইন কম্পোনেন্ট কি? ডিএনএ। ডিএনএ যখন বৃদ্ধি পাবে। তো ডিএনএ সিনথেসিস বা ডিএনএটা কোন স্টেজে বৃদ্ধি পায়? ইন্টারফেজের এস ফেজে। তো এটা আপনাদের পেডিয়াট্রিক্সের 16 জানুয়ারি, 17 জুলাই এবং অপথলমোলজিতে 18 জুলাইয়ে এটা আপনাদের এফসিপিএস এসেছিল যে হুইচ ইজ দ্য মেইন স্টেজ অথবা হুইচ ইজ দ্য মেইন ফেজ ইন ইন্টারফেজ দ্যাট রোলস ইন ম্যালিগন্যান্ট ফর্মেশন। ম্যালিগন্যান্সিতে বা টিউমারের ক্ষেত্রে সেল সাইকেলের ইন্টারফেজের কোন স্টেজটা মোস্ট ইম্পর্টেন্ট? আনসার হবে সিঙ্গেল ফেজের এস ফেজ। মনে রাখবেন এস ফেজ কেন সিঙ্গেল ফেজের বেস্ট আনসার হবে? কারণ এখানে ডিএনএ সিনথেসিস হয় এবং ডিএনএ এর অ্যাবনরমাল বা বেশি প্রলিফারেশনের কারণে টিউমার বা ম্যালিগন্যান্সি হয়। তাহলে সিঙ্গেল ফেজের আনসারটা কি থাকবে? এস ফেজ। আমি আপনাদের আজকে টোটাল ক্লাসে বিগত বছরের বিভিন্ন কোশ্চেন কোনটা এসেছে, কোনটা কিভাবে কোশ্চেনটা এসেছে, স্ট্যাম্প কিভাবে এসেছিল আমি আপনাদের বলে দেব। হ্যাঁ, তো এস ফেজে কি সিনথেসিস হচ্ছে? ডিএনএ সিনথেসিস হচ্ছে। দ্যাটস হোয়াই ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেজ। এখন এটা তো সিনথেটিক। এস ফেজের আগে হয় G1, দ্যাট মিন্স এটা আগে হয় বলে এটা প্রি সিনথেটিক, এবং G2 এস এর পরে হয় বলে এটা পোস্ট সিনথেটিক। G1 এস ফেজের আগে হয় তাই এটা প্রি সিনথেটিক, G2 এস ফেজের পরে হয় তাই এটার নাম পোস্ট সিনথেটিক। এখন আমি আপনাদের আর দুইটা স্টেম বলছি। আরএনএ ফরমেশন এন্ড প্রোটিন। এই প্রশ্নটা আপনাদের সার্জারিতে এফসিপিএস এ এখন পর্যন্ত দুইবার এসেছে যে আরএনএ এবং প্রোটিন এই দুইটা কোথায় সিনথেসিস হয়? আরএনএ এন্ড প্রোটিন, G1 অর G2। প্রশ্নের স্টেমটা এভাবে এসেছিল, আরএনএ এন্ড প্রোটিন সিনথেসিস অকার্স ইন G2, আরএনএ এন্ড প্রোটিন সিনথেসিস অকার্স ইন G1। যারা পড়ে গিয়েছেন তারা জানেন এটার আনসার, আর যারা পড়ে যাননি হয় দুটোই ফলস দিয়েছেন অথবা দুটোই ফলস হতে পারে না, কারণ একটা ট্রু হবে। আরএনএ প্রোটিন সিনথেসিসে হয় G1 হবে হয় G2 হবে। আমি আপনাদের বলে দিই আনসার কি হবে। আরএনএ এন্ড প্রোটিন সিনথেসিস অকার্স বোথ ইন G1 এন্ড G2। আরএনএ এন্ড প্রোটিন বোথ অকার্স ইন G1 এন্ড G2। এখন বলতে পারেন দুটার ফাংশন কি সেম? G1 এন্ড G2 না। G1 এ যে আরএনএ এন্ড প্রোটিন সিনথেসিস হচ্ছে সেটা কেন তৈরি হচ্ছে? আরএনএ এন্ড প্রোটিন সিনথেসিসটা ডিএনএ সিনথেসিসের জন্য। এস ফেজের ডিএনএ সিনথেসিসের জন্য যে আরএনএ এবং প্রোটিন দরকার সেটা কোথায় তৈরি হচ্ছে? G1 এ। এবং এস ফেজের পরে কি G2 ফেজ। G2 ফেজে যে আরএনএ এবং প্রোটিনটা তৈরি হচ্ছে সেটা কেন তৈরি হচ্ছে? মাইটোসিসের জন্য। এখন আপনারা বুঝতে পারছেন আমি কেন ইন্টারফেসকে ইম্পর্টেন্ট বলছিলাম, কারণ ইন্টারফেসটা হয় বলেই আমাদের সেল ডিভিশন হয়, আমাদের মাইটোসিস হয়। হ্যাঁ, তাই আমরা এখন আবার সেল সাইকেলটাকে ওভারভিউ করি। G1 এ আরএনএ এবং প্রোটিন সিনথেসিস হয়। কেন তৈরি হয়? এস ফেজের জন্য। এস ফেজে কি তৈরি হয়? ডিএনএ সিনথেসিস হয়, যার জন্য যে আরএনএ প্রোটিন সিনথেসিস হয় সেটা G1 এ। এবং G2 ফেজে যে আরএনএ এবং প্রোটিন সিনথেসিস হয় সেটা কেন হয়? এম ফেজ, মাইটোসিসের জন্য। ক্লিয়ার? আসি আমরা 6 নাম্বার পেজে। আপনারা আসেন, সেল সাইকেল। অনেক কথা লেখা আছে, এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই। আমি যে কথাগুলো বলছি জাস্ট এগুলো মনে রাখবেন। সেল সাইকেল মিন্স অল্টারেশন বিটুইন ইন্টারফেজ এন্ড মাইটোসিস। ইন্টারফেজে আমরা 4টা স্টেজ, আমরা 3টা ফেজ পড়ব। G1 এখানে এবং আরএনএ প্রোটিন সিনথেসিস হয়। এস ফেজে ডিএনএ সিনথেসিস হয়।
অবশ্যই এখানে লিখে রাখবেন আপনার ব্র্যাকেটে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ ইন ইন্টারফেজ, একটা সিঙ্গেল বেস এসেছিল আপনাদের, এবং G2 ফেজে আবার আরএনএ প্রোটিন সিনথেসিস হয় ফর মাইটোসিস। এতটুকু জানলেই হবে সেল সাইকেল থেকে। এখন আপনারা 6 নাম্বার পেজের নিচে দেখেন আছে রেডিও সেনসিটিভ ফেজ এন্ড কেমো সেনসিটিভ ফেজ, ডট 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 দেয়া আছে। হ্যাঁ, এইটা আপনারা পূরণ করেন। হ্যাঁ, এটা কেন লাগবে বলে দিচ্ছি। যে খালি জায়গাটা আপনাদের আছে 6 নাম্বার পেজে, তো হ্যাঁ, রেডিও সেনসিটিভ ফেজ এন্ড কেমো সেনসিটিভ ফেজ। রেডিও সেনসিটিভ ফেজের এখানে লিখেন, যেভাবে লিখতেছি এভাবে লিখবেন। দিস ইজ রেডিও সেনসিটিভ ফেজে লিখবেন যে খালি জায়গাটা আছে আপনাদের শীটে, এবং কেমো সেনসিটিভে লিখবেন এই লাইনটা। এটা আপনাদের কেন ইম্পর্টেন্ট, এটা আপনার থেকে পেডিয়াট্রিক্সের সিঙ্গেল বেস এসেছিল একবার, যে সেল সাইকেল এর কোন ফেজটা সবচেয়ে বেশি কেমো রেজিস্ট্যান্ট। অন্যবার আপনাদের পরীক্ষায় আসতে পারে মোস্ট কেমো সেনসিটিভ ফেজ কোনটা, মোস্ট রেডিও সেনসিটিভ ফেজ কোনটা, মোস্ট রেডিও রেজিস্ট্যান্ট ফেজ কোনটা, সিঙ্গেল বেসে আসতে পারে। দেখেন, এখন আপনারা নিজেরাই আনসার করতে পারবেন। মোস্ট রেডিও সেনসিটিভ ফেজ এম ফেজ, রেডিও রেজিস্ট্যান্ট এস ফেজ, কেমো সেনসিটিভ এস ফেজ, কেমো রেজিস্ট্যান্ট G1 ফেজ। আমি আবার রিপিট করতেছি, রেডিও সেনসিটিভ, মোস্ট রেডিও সেনসিটিভ মাইটোসিস এন্ড মোস্ট রেডিও রেজিস্ট্যান্ট এস ফেজ, মোস্ট কেমো সেনসিটিভ এস ফেজ, মোস্ট কেমো রেজিস্ট্যান্ট G1 ফেজ। এটা আপনাদের সিঙ্গেল বেজের জন্য ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু লিখে রাখেন। এখন আপনারা আসেন 7 নাম্বার পেজে। 7 নাম্বার পেজে আপনাদের একটা ছবি আছে সেল সাইকেলের, এই ছবিটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই ছবিটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই ছবিটার দিকে লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করলে দেখবেন আছে অ্যান্টিবায়োটিক্স এন্ড অ্যালকাইলিটিং এজেন্ট অ্যাক্টস অন এন্টায়ার সাইকেল। তা আমি আজকের ক্লাসে যদিও মেডিসিন এফসিপিএস দিবেন এরকম কেউ নেই, যদি কেউ করে থাকেন তারা এই লাইনটার মধ্যে ইনফিনিটি স্টার দিবেন, অ্যান্টিবায়োটিক্স এন্ড অ্যালকাইলিটিং এজেন্ট অ্যাক্টস অন এন্টায়ার সাইকেল। এটা আপনাদের সিঙ্গেল বেস অনেকবার এসেছিল, একবার না অনেকবার। এবং অ্যান্টি মেটাবোলাইটস, অ্যান্টি মেটাবোলাইটস এটা কোন ফেজে কাজ করে, এস ফেজ। অ্যান্টি মেটাবোলাইটস কোন ফেজে কাজ করে, এস ফেজে। এটাও সিঙ্গেল বেস, খুব ইম্পর্টেন্ট। গাইনোকোলজিতে এই এফসিপিএস এ এই সিঙ্গেল বেসটা অনেকবার এসেছিল। অ্যান্টি মেটাবোলাইটসের জায়গায় অ্যান্টি ক্যান্সার ড্রাগ কোন ফেজে কাজ করে, অ্যান্টি ক্যান্সার ড্রাগ কোন ফেজে কাজ করে। আমি আপনাদের কিন্তু বলেছিলাম যে কোন ফেজে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ইন্টারফেজে, এস ফেজে। কেন, সেখানে ডিএনএ সিনথেসিস হয়, ডিএনএ অ্যাবনরমাল সিনথেসিসের কারণে আমাদের মেলিগন্যান্সি হচ্ছে। আমি যদি তাহলে অ্যান্টি ক্যান্সার ড্রাগ দেই, তাহলে সেটা কোন ফেজে সবচেয়ে বেশি ইফেক্টিভ থাকতে হবে, এস ফেজে। এটা গাইনিয়ান অপসে এই এফসিপিএস এ এই সিঙ্গেল বেসটা এসেছিল। হ্যাঁ, যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ কোন ফেজে সবচেয়ে বেশি ইফেক্টিভ থাকে, আনসার হলো এস ফেজ। আসলে সেল সাইকেল নিয়ে আমি আপনাদের এক দুটো কোশ্চেন সলভ করাই। হ্যাঁ, এই কোশ্চেনটা আপনাদের খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনটা হলো স্মিথডির কোশ্চেন। আপনারা যারা প্যাথোলজির আগে ক্লাস করে থাকবেন বা যদি না করে থাকেন, আপনারা সবাই জানেন যে এফসিপিএস এর জন্য বা পোস্ট গ্রাজুয়েশনের যে কোনো পরীক্ষার জন্য আমাদের 3টা বই আছে। আমরা বইয়ের কোশ্চেনগুলো সলভ করি, রডডি, স্মিথডি এন্ড লামলি। এর মধ্যে আপনার এফসিপিএস এর ক্ষেত্রে রডডিটা খুবই ইম্পর্টেন্ট ফিজিওলজির জন্য, এবং স্মিথডিটা ইম্পর্টেন্ট প্যাথোমাইক্রোর জন্য। তো স্মিথডিতে যে কোশ্চেনের আনসার যা আছে সেটাই ঠিক আছে। ঠিক আছে বলতে বুঝালাম যে ওই আনসারটা যে পারফেক্ট সেটা না, ওই আনসারটা পরীক্ষায় সেভাবেই থাকবে। যদি কোনো আনসার সেখানে ভুল থাকে, রডডি লামলিতে কিছু আনসার ভুল আছে, কিন্তু সেই ভুল আনসারটা পরীক্ষা হলে যে বই যদি সেটা ফলস থাকে, সেই ফলসটাই পরীক্ষা হলে থাকবে আপনার আনসার হিসেবে। তাই ওই বইয়ে আনসারগুলো যেভাবে আছে আপনারা ট্রাই করবেন সেভাবেই আপনারা আয়ত্ত করার জন্য ওই প্রশ্নগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো দেখেন, এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। ইন্টারফেজ ইজ সিচুয়েটেড বিটুইন প্রোফেজ এন্ড মেটাফেজ। না, আমি কিন্তু আপনাকে বললাম যে ইন্টারফেজ কিসের মধ্যে অবস্থিত, বিটুইন টু মাইটোসিস, a resting stage between cell division 2 associated with growth of a cell। অবশ্যই এটা সেলের গ্রোথের সাথে সম্পর্কিত, কারণ সেলের গ্রোথের সাথে কি সম্পর্কিত, ডিএনএ দিয়ে সেল গ্রোথ হয়, আরএনএ দিয়ে সেল গ্রোথ হয়, প্রোটিন দিয়ে সেল গ্রোথ হয়। সবগুলাই কোথায় তৈরি হচ্ছে, ইন্টারফেজে তৈরি হচ্ছে। accompanied by accumulation of RNA, that is very much true,
G1 এবং G2 তে তৈরি হচ্ছে সিচুয়েটেড বিটুইন অ্যানাফেজ এন্ড টেলোফেজ। अगेन ফলস आंसर। হ্যাঁ, আপনাদের আরেকটা জিনিস এখন একটু বলে দেই। আমি কিন্তু একটা স্টেজ বলেছি কিন্তু সেটা নিয়ে বেশি আলোচনা করিনি, জি নট। এটা নিয়ে আমরা এখন কথা বলবো, আসতেছি। এখন আপনারা চলে আসেন পেজ নাম্বার 3 ডিফারেন্ট টাইপস অফ সেল এন্ড টিস্যু। আমরা সবাই জানি আমাদের বডিতে how many types of cell and tissue are there in our body? There are 3 types of cell and tissue. 3 types. We all know that. Number 1 labile, number 2 stable, number 3 permanent. Labile, stable, permanent. আমরা সবাই এগুলোর যে আরেকগুলো মানে অপর নাম আছে সেই নামটা আমরা পড়ব। লেভাইলের নাম হলো কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, স্টেবলের নাম কুইসেন্ট সেল এবং পার্মানেন্ট হলো নন ডিভাইডিং। কন্টিনিউয়াসলি ডিভাইডিং, নন ডিভাইডিং এন্ড কুইসেন্ট। এর মধ্যে আপনাদের জন্য পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 3 স্টার দিয়ে রাখতে পারেন স্টেবল। আপনাদের পরীক্ষার জন্য এই एग्जांपलটা 3 স্টার। হ্যাঁ, এখন আমরা আগে एग्जांपल গুলো পড়ি যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। পার্মানেন্টের জন্য 3টা। নাম্বার 1 কার্ডিয়াক, নাম্বার 2 নিউরন, নাম্বার 3 স্কেলেটন। আমরা জানি এটা সবাই অনেক আগের পড়া যে পার্মানেন্ট টিস্যু কি কি আছে 3টা। নাম্বার 1 কার্ডিয়াক, স্কেলেটন, নিউরন। 3টা পার্মানেন্ট। পার্মানেন্টের एग्जांपल শেষ। কার্ডিয়াক, স্কেলেটন, নিউরন শেষ, পার্মানেন্ট। এখন আমরা আসি লেভাইল। লেভাইলের অনেক एग्जांपल পড়তে আমি সবাইকে দেখেছি। 2টা एग्जांपल পড়বেন, 2টা। হ্যাঁ, নাম্বার 1 all lining epithelium in the body. All lining epithelium in the body is termed as labile. Number 1. Number 2 hematopoietic cells in the bone marrow. শেষ। তো labile আমি কি কি বললাম? 2টা বললাম labile। একটা হলো all lining epithelium, number 2 hematopoietic cells in the bone marrow. Number 1 all lining epithelium in the body. এটা দিয়ে কিন্তু আমি সবগুলো কভার করলাম। এখন আপনার আলাদা করে পড়তে হবে না যে squamous epithelium of the skin, columnar epithelium of the stomach, transitional epithelium of the urinary bladder, আলাদা আলাদা করে পড়ার দরকার নেই। all lining epithelium কিসের মধ্যে থাকবে? লেভাইলের মধ্যে। আর হেমাটোপয়েটিক সেলস ইন দা বোন মেরু কিসের মধ্যে আছে আপনার? লেভাইলের মধ্যে। 2টা লেভাইলের উদাহরণ বললাম, 3টা পার্মানেন্টের উদাহরণ বললাম। কি কি পার্মানেন্টের উদাহরণ? কার্ডিয়াক, স্কেলেটাল, নিউরন। 3টা আর 2টা 5টা বাদে যা সেল আছে সবগুলো কিসের উদাহরণ? স্টেবলের। তো স্টেবল আপনাদের জন্য পরীক্ষার জন্য খুবই ইজি হয়ে গেল। পরীক্ষায় আপনাদের স্টেবলই আসবে, কিন্তু স্টেবল দিয়ে আসবে না, আসবে যে কুইসেন্ট আপনাদের আরেকটা নাম আছে শীটের মধ্যে, এটা দিয়ে एग्जांपलটা আসবে। মনে রাখা খুব ইজি। লেভাইল 2টা, পার্মানেন্ট 3টা, 3 2 5 বাদে যা আছে সবগুলো কিসের উদাহরণ? স্টেবলের উদাহরণ। তো স্টেবলে আপনাদের শীটে যেগুলো আছে এর বাইরে আর দুটো লিখে রাখেন। নাম্বার 1 লিখেন বোন সেল, বোন সেল, কার্টিলেজ সেল। আরেকটা লিখেন বোন সেল, কার্টিলেজ সেল, alveolar cells of the lung. Number 1 bone cell, number 2 cartilage cell, number 3 alveolar cells of the lung. Bone cells, cartilage cell and alveolar cells of the lung stable. এখন আপনাদের একটা কোশ্চেন, 3টা সেল, লেভাইল সেল, স্টেবল সেল, পার্মানেন্ট। এখন আমি আপনাদের যদি বলি যে সেল সাইকেলের এই স্টেজগুলোর মধ্যে এই সেলগুলো কোথাও না কোথাও তো এদের বাসা আছে। বাসা মানে বলতে আমি বুঝিয়েছি যে কোথাও না কোথাও তো এরা থাকে। কোথায় থাকে এরা? লেভাইল সেল কোথায় থাকবে? G1 এ থাকবে। লিখে রাখেন সবাই লেভাইল G1 এ। কারণ G1 এ যদি না থাকে এরা তো কন্টিনিউয়াসলি ডিভাইডিং, অলওয়েজ এরা ডিভাইডিং হচ্ছে। G1 থেকে এসে যাচ্ছে G2, আবার M, আবার G1, কন্টিনিউয়াসলি ডিভাইডিং হচ্ছে। পার্মানেন্ট কোথায় থাকবে? পার্মানেন্ট কি এরা কি ডিভাইডিং হতে পারবে? নন ডিভাইডিং স্টেজ। নন ডিভাইডিং কোথায় থাকতে হবে? G0। কারণ আমি আপনাদের বলেছিলাম এটা নিষ্ক্রিয় স্টেজ, এখানে সেলের কোনো ফাংশন নেই। G0 কিন্তু সেল সাইকেলের মধ্যে তারা থাকে না, কোনো ফাংশন করে না, তাই পার্মানেন্ট থাকবে G0 এ। এখন আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, স্টেবল সেলটা কোথায় থাকবে?
লেবাইল থাকবে G1 এ, পার্মানেন্ট থাকবে G0 এ, স্টেবলটা কোথায় থাকবে? আমি জানি আপনারা যারা ক্লাস করতেছেন তাদের অনেকের আনসার থাকবে এটা G1, কারো আনসার থাকবে G2, অর্ধেকের আনসার থাকবে G0। এটাই আপনাদের আনসার থাকবে। হয় আপনারা বলবেন G1 এ থাকবে, না হয় বলবেন G0 এ, নয় G2 তে। এখন আপনারা যারা জিনিসটা বোঝার বিষয় আছে, হ্যাঁ, যারা G1 বলতেছেন স্টেবল সেল, তার মানে স্টেবল সেল যদি G1 এ থাকে তাহলে কি এক লাইক লেভেল সেল, তার মানে তারা কন্টিনিউয়াসলি ডিভাইডিং হবে। স্টেবল সেলের एग्जांपल কেন বললাম? অ্যালভিওলার সেল অফ লাং আছে, লিভার আছে, স্প্লিন আছে, কিডনি আছে, এগুলো সব কিসের উদাহরণ? স্টেবলের উদাহরণ। তাহলে কিডনি যদি আমাদের কিডনির সেল বা লিভারের সেল সব যদি কন্টিনিউয়াসলি G1 এ থাকে এবং কন্টিনিউয়াসলি ডিভাইডিং হতে থাকে লিভারের সেল, আমরা সবারই হেপাটোমেগালি নিয়ে আমরা ঘুরতে থাকবো, সবাই কিডনি বড় নিয়ে আমরা ঘুরতে থাকবো, এরকম কি হয়? হয় না। কেন হয় না? কারণ তার মানে তারা G1 এ থাকে না, কন্টিনিউয়াসলি ডিভাইডিং হচ্ছে না। এখন আবার যদি G0 এ থাকে তাহলেও তো কখনো ডিভাইড হতে পারবে না, তাহলে তাদের থাকে কোথায়? হ্যাঁ, তারাও G0 এই থাকে, স্টেবল। পার্মানেন্টও G0 এ থাকে, স্টেবলও G0 এ থাকে। তাহলে কখন হয়? ধরেন কারো পার্শিয়াল হেপাটোক্টমি করে দিলাম, অনেক সময় সিরোসিস অফ লিভারে বা কার্সিনোম অফ লিভারে ওয়ান লোব কেটে দেয় বা কিডনির আপার পোল কেটে দেয়, হ্যাঁ, তখন কি হয়? রিজেনারেশন প্রসেস শুরু হয়। যখন পার্শিয়াল হেপাটোক্টমি করা হয় তখন G0 এর কাছে যে লিভার সেল আছে তার কাছে খবর যায়, সিগন্যাল দেয় যে আমার শরীরের অর্ধেক লিভার কেটে দেওয়া হয়েছে, তোমাকে এখন সেল সাইকেলে আসতে হবে। তখন সে সেই স্টিমুলাস পেয়ে স্টেবল সেল G0 থেকে G1 এ আসে, সেল সাইকেল মাইটোসিস পূরণ করে যে লিভার যে অংশটা আমাদের কেটে ফেলে দেওয়া হয় সেটা পূরণ করার চেষ্টা করে। তার মানে প্রত্যেকটা স্টেবল সেলই G0 এ থাকে। যখন আমাদের শরীরে তাদের প্রয়োজন হয় তার কাছে স্টিমুলাস যায় এবং সে তখন কোথায় চলে আসে? G1 স্টেজে চলে আসে। তার মানে আমরা বললাম লেবাইল সেল, স্টেবল সেল এবং পার্মানেন্ট সেলের উদাহরণ। আমি বলে দিলাম লেবাইল 2টা, পার্মানেন্ট 3টা, বাদ বাকি সবকিছুই স্টেবলের আন্ডারে। এবং লেবাইল সেল কোথায় থাকে? G1 এ, এবং বাদ বাকি দুইটাই থাকে G0 এ। কিন্তু পার্মানেন্ট সেলটা G0 এ পার্মানেন্টলি থাকে, তারা কখনো G1 এ আসে না। কিন্তু স্টেবল সেলটা টেম্পোরালি থাকে, কখনো তারা পার্মানেন্টলি থাকে না। তাদের যখন প্রয়োজন হয় তখন তারা G1 এ চলে আসবে। ঠিক আছে? তো আপনারা 3 নাম্বার পেজে যে ডিফারেন্ট টাইপস অফ সেল এন্ড টিস্যু আছে, আমি যেগুলো পড়ালাম সেগুলো মনে রাখলেই হবে। এটা একটা স্টার দিবেন সবাই। এবং সেল সাইকেল যেটা 6 নাম্বার পেজে আছে এটাকে সবাই 3টা স্টার দিবেন। হ্যাঁ, সেল সাইকেল 3 স্টার এন্ড ডিফারেন্ট টাইপস অফ সেল এন্ড টিস্যু 1 স্টার। নাও our topic is stem cells, page number 4, stem cells. This is very much important. হ্যাঁ, স্টেম সেলকে সবাই 4 স্টার দিয়ে রাখতে পারেন। সরি, স্টেম সেলকে যারা সার্জারিতে পরীক্ষা দিবেন তারা সবাই 4 স্টার দিবেন এবং পেডিয়াট্রিক্স 3 স্টার দিবেন। সার্জারি স্টেম সেলকে 4 স্টার দিবেন, পেডিয়াট্রিক্স 3 স্টার দিবেন, অন্য সবাই 2 স্টার করে রাখবেন। সার্জারির জন্য এটা খুব ইম্পর্টেন্ট, 4 স্টার, আর অন্যদের জন্য পেডিয়াট্রিক্স 3 স্টার দিয়ে অন্যরা সবাই 2 স্টার দিবেন। স্টেম সেলস সার্জারিদের জন্য ইম্পর্টেন্ট আমি এই কারণে বললাম, একটা কারণ এটা বিগত বছর পরীক্ষাগুলোতে এসেছে, এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ আপনাদের যারা অনেকেই আছেন বেইলার 26th এডিশন পড়েন কিন্তু 27 যেটা নতুন এটা এসে গেছে, নতুন বলা উচিত না কারণ এটা এসে গেছে অনেক দিন হয়ে গেছে। 27th এডিশনের সাথে 26th এডিশনের কি চেঞ্জ হয়েছে জানেন? বেলিয়ান ল্যাবে জাস্ট একটা চ্যাপ্টার যোগ হয়েছে, চ্যাপ্টার নাম্বার 4, যেটা শুধু স্টেম সেলের উপরে। জাস্ট স্টেম সেলকে বেলিয়ান ল্যাবে একটা এডিশন করবে বলে নতুন একটা তারা বই এডিশন করেছে, জাস্ট স্টেম সেলকে তারা যোগ করবে বলে। স্টেম সেলের একটা চ্যাপ্টার দেওয়ার জন্য তারা একটা নতুন এডিশন করেছে। এই চ্যাপ্টারটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর সার্জনস এন্ড অন্যান্য ফ্যাকাল্টির জন্য খুব ইম্পর্টেন্ট, পেডিয়াট্রিক্সও ভালো করে পড়বেন। স্টেম সেলস, স্টেম সেল মানে আমরা যদি বলি স্টেম সেল মানে আদি সেল, মা সেল, যে সেল থেকে অন্যান্য সেলের উৎপত্তি হয়। তো স্টেম সেলের দুইটা প্রপার্টি আছে, আপনাদের শীটে আছে পেজ নাম্বার কত? 4। একটা হলো অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন, নাম্বার 2 সেলফ রিনিউয়াল।
সেল রিনিউয়াল। অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন এন্ড সেলফ রিনিউয়াল, এই দুইটা প্রপার্টি কার? স্টেম সেলের। তো সৃষ্টিকর্তা এই দুইটা প্রপার্টি কেন স্টেম সেলকে দিল? why they got these two properties like asymmetrical division and self renewal? আসেন আমরা দেখি what is asymmetrical division। আমাদের আগে জানতে হবে asymmetrical division কি। আমরা তো মাইটোটিক ডিভিশন পড়েছি, মিয়োসিস ডিভিশন, অনেক ডিভিশন পড়েছি। asymmetrical division টা কি? কোনটা asymmetrical division? ধরেন একটা মাদার সেল আছে, সে ডিভাইড হয়ে কয়টা ডটার সেল হয়? দুইটা ডটার সেল হয়, আমরা মাইটোটিক ডিভিশনে পড়েছি। সেই ডটার সেল আবার ডিভাইড হয়ে এই ডটার সেল থেকে দুইটা, এই ডটার সেল থেকে দুইটা, মোট চারটা ডটার সেল হয়। দিস ইজ কল্ড সিমেট্রিক্যাল ডিভিশন। একটা মাদার সেল থেকে দুইটা ডটার সেল হবে, এই দুইটা ডটার সেলের ক্যারেক্টারিস্টিক্স হবে কার মতো? মাদার সেলের মতো। এই মাদার সেল থেকে দুইটা ডটার সেল হবে, এই দুইটা ডটার সেলের ক্যারেক্টারিস্টিক্স হবে এই মাদার সেলের মতো। এই ডটার সেল থেকে আরো দুইটা ডটার সেল হইছে, এই দুইটা ডটার সেলের ক্যারেক্টারিস্টিক্স কার মতো হবে? এই ডটার সেলের মতো। এই দুইটা সেলের ক্যারেক্টারিস্টিক্স কার মতো হবে? এই ডটার সেলের মতো। দিস ইজ কল্ড সিমেট্রিক্যাল ডিভিশন। দিস ইজ কল্ড সিমেট্রিক্যাল ডিভিশন। কিন্তু স্টেম সেলের মধ্যে কি আছে? অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন। হোয়াট ইজ অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন? অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন মানে একটা মাদার সেল ডিফারেন্সিয়েট হয়ে একটা ডটার সেল হবে, আরেকটা মাদার সেলই থেকে যাবে। দিস ইজ কল্ড অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন। একটা মাদার সেল ডিফারেন্সিয়েট হয়ে ডটার সেল হবে, আরেকটা আনডিফারেন্সিয়েটেড অবস্থায় থেকে যাবে। দ্যাট মিন্স মাদার সেল that differentiates into one daughter cell and other remains undifferentiated. This is called asymmetrical division. Asymmetrical division. This is the primary and most important characteristics of stem cell. আমরা বুঝতে পেরেছি সবাই? মাদার সেল একটা আনডিফারেন্সিয়েটেড অবস্থায় থাকবে, আরেকটা ডিফারেন্সিয়েটেড হয়ে ডটার সেল হবে। দিস ইজ কল্ড asymmetrical division. এখন আমরা দেখি এই ক্যারেক্টারিস্টিক্সটা কেন সৃষ্টিকর্তা আমাদের স্টেম সেলকে দিল। আর স্টেম সেলের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কি আছে? সেলফ রিনিউয়াল। সেটা আমরা সবাই জানি। ধরেন আমাদের প্রত্যেকের শরীরে স্টেম সেলের বাসা আছে, স্টেম সেলের একটা কারখানা আছে যেখানে স্টেম সেলগুলো থাকে। স্টেম সেলের একটা কারখানা যদি না থাকতো তাহলে তো আমাদের অন্যান্য সেলগুলো তৈরি হতো না। আমাদের প্রত্যেকটা সেল কোথা থেকে তৈরি হয়? স্টেম সেল থেকে তৈরি হয়। ধরেন আমার বাসায়, আমার শরীরে স্টেম সেলের বাসায় 10টা স্টেম সেল আছে। একটা एग्जांपल দিচ্ছি। হ্যাঁ, স্টেম সেলের কারখানায় 10টা স্টেম সেল আছে। 10টা স্টেম সেল আছে, 3 4 10টা স্টেম সেল আছে। ধরেন আমার হাতের এখানে হাত কেটে গেল, হাত কেটে যাওয়ার পরে সেখানে রিপেয়ার হয়, রিজেনারেশন হয়, ইপিথেলিয়াম সেল যেগুলো আছে সেলগুলো কি হয়? মারা যায়। সেই সেলগুলো আবার পরে সেল রিজেনারেশনের সময় সেল এসে সেটা রিপেয়ার হয়। ধরেন 10টা সেল আছে আমার স্টেম সেলের বাসায়। এখন হাত কেটে যাওয়ার পরে সেখানে রিজেনারেশনের জন্য যে সেল আসবে কোথা থেকে আসবে? স্টেম সেল থেকে আসবে। স্টেম সেল সেই সেল তৈরি করে দিবে। 5টা স্টেম সেল চলে গেল, 5টা স্টেম সেল চলে গেল। এখন আমার বাসায় কয়টা সেল আছে? 5টা। কিছুদিন পরে আমি পায়ে ব্যথা পেলাম, পায়ে সেখানে ইনজুরি হলো, সেখানেও 5টা সেল ধরেন লাগলো, আরো 5টা চলে গেল। আমার স্টেম সেলের বাসায় কয়টা সেল আছে? আর কোন সেল নাই। আমার তো সারা জীবনে যে 2টা ইনফেকশনই হবে এরকম না, আরো তো আছে। আমি তো এটা তো অনেক পরে, ইনফেকশনও লাগে না। আমি যদি জাস্ট হাতের মধ্যে এরকম টাচও করি তাহলেও কি আমার কি হবে? এখানে সেলগুলো মারা যায়। আমার একটা ইনজুরিতেই তো 10টা স্টেম সেল চলে যেতে পারে, তখন কি বাসায় কোনো সেল থাকবে না। পরবর্তী ইনফেকশন বা পরবর্তী যে কোনো ইনজুরি বা আমার রিজেনারেশনের সময় আমি সেল কোথা থেকে পাবো? তাহলে তো সবাই আমরা ইনফেকশনের কারণে কত আগে চলে যাওয়ার কথা, কিন্তু এরকম হচ্ছে না কেন? এই কারণেই হচ্ছে না, কারণ স্টেম সেলের প্রপার্টি কি? অ্যাসিমেট্রিক্যাল ডিভিশন। যখন আমার একটা বডিতে ইনজুরি হয়, 10টা সেলের মধ্যে ধরেন 5টা নিয়ে চলে গেল, আর কয়টা আছে? এখানে 5টা সেল আছে। আর কয়টা সেল আছে? 5টা সেল আছে। কিন্তু 5টা সেলের মধ্যে অ্যাসিমেট্রিক্যাল ডিভিশনের জন্য কি সেল আছে? আমি আগেই বলে দিয়েছিলাম, একটা মাদার সেল থাকবে আর একটা ডটার সেল। এখানে মাদার সেল তো আছে,
মাদার সেলের কি ক্যারেক্টারিস্টিক্স আছে? সেলফ রিনিউয়াল ক্যারেক্টারিস্টিক্স আছে। অ্যাসিমেট্রিক্যাল ডিভিশনের জন্য মাদার সেল থাকে, সেই মাদার সেলের কি ক্যারেক্টারিস্টিক্স থাকে? সেলফ রিনিউয়াল ক্যারেক্টারিস্টিক্স থাকে। দ্যাটস ওয়াই যখনই 5টা সেল হবে সে জানে যে আমার বাসায় কয়টা থাকতে হবে? 10টা। সে তখনই সেলফ রিনিউয়াল ক্যাপাসিটির মাধ্যমে 10টা সেল তৈরি করে রাখে। পরে আরেকটা ইনফেকশন হয়, 2টা দিল, 8টা থাকে, সে জানে তার বাসায় 10টা প্রয়োজন, সে 10টা তৈরি করে ফেলে সেলফ রিনিউয়াল মাধ্যমে। এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বডিতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ইনফেকশন হচ্ছে, যত আমাদের কাটাছেড়া বা যত ইনজুরি হচ্ছে, সবগুলোই আমাদের নিজের অজান্তেই সৃষ্টিকর্তা এরকম সিস্টেম আমাদের বডিতে তৈরি করে দিয়েছেন স্টেম সেলের মাধ্যমে, যে প্রত্যেকটা জিনিসই আমরা বুঝতেও পারি না, কিন্তু সেটা রিজেনারেশন বা রিপেয়ার হয়ে যাচ্ছে স্টেম সেলের মাধ্যমে। কারণ স্টেম সেলের অ্যাসিমেট্রিক্যাল ডিভিশনের মাধ্যমে একটা মাদার সেল থাকে এবং সেই মাদার সেলের সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি আছে। ঠিক আছে, এখন আসি আমরা পেজ নাম্বার 4 এ স্টেম সেল। এখানে দুই ধরনের স্টেম সেল আছে আপনাদের, এমব্রায়োনিক স্টেম সেলস এন্ড টিস্যু স্টেম সেল। আপনারা এমব্রায়োনিক স্টেম সেলে পড়বেন, টিস্যু স্টেম সেলটাও পড়বেন। টিস্যু স্টেম সেলে আরেকটা এখানে নাম লেখা আছে অ্যাডাল্ট স্টেম সেল। টিস্যু স্টেম সেলে আরেকটা নাম অ্যাডাল্ট স্টেম সেল দেয়া আছে। আপনারা অবলিক দিয়ে আরেকটা নাম লিখে রাখেন, সোমাটিক স্টেম সেল। সোমাটিক স্টেম সেল, টিস্যু স্টেম সেল যেই কথা, অ্যাডাল্ট স্টেম সেল সেম কথা, সোমাটিক স্টেম সেল একই কথা। হ্যাঁ, যারা বেলিয়ান লাভ করবেন সার্জারিরা, তারা এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বেন। 4.2 পেজ নাম্বার 26 একটা বক্স আছে, বক্সটা ভালো করে পড়বেন। হ্যাঁ, এই চ্যাপ্টারটা। এখন আপনাদের আরেকটা টপিক পড়াই, খুবই ইম্পর্টেন্ট। আমরা সেটা ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছি। ফার্স্ট ইয়ার থেকে আমরা একটা টপিক পড়ে আসি, সেটা হলো প্লুরিপটেন্ট টোটিপটেন্ট মাল্টিপটেন্ট। প্লুরিপটেন্ট টোটিপটেন্ট মাল্টিপটেন্ট। আমরা সবাই জানি হোয়াট ইজ প্লুরিপটেন্ট সেল, টোটিপটেন্ট সেল, মাল্টিপটেন্ট সেল। আমি যদি এখন আপনাদের প্রশ্ন করে থাকি, আপনারা কি জিনিসগুলো বুঝেন? হোয়াট ইজ প্লুরিপটেন্ট, হোয়াট ইজ টোটিপটেন্ট, হোয়াট ইজ মাল্টিপটেন্ট? আমরা তো সেটা ফার্স্ট ইয়ার থেকে পড়তেছি। এমব্রায়োলজি যেদিন থেকে আমাদের যে এমব্রায়োলজি বই আমাদের পড়া শুরু হচ্ছে, আমরা এই তিনটা ওয়ার্ডের সাথে খুবই পরিচিত, টোটিপোটেন্সি, মাল্টিপোটেন্সি, প্লুরিপোটেন্সি। জিনিসগুলা কি আমি আপনাদের খুবই সহজ করে বলে দিচ্ছি, খুবই খুবই সহজ, খুবই সহজ। আমরা জানি এমব্রায়োনিক জার্ম লেয়ারে, এমব্রায়োনিক জার্ম লেয়ারের 3টা লেয়ার। নাম্বার 1 একটোডার্ম, নাম্বার 2 এন্ডোডার্ম, নাম্বার 3 মেসোডার্ম। These are the 3 layers of embryonic layers. হ্যাঁ, এমব্রায়োনিক জার্ম লেয়ারের 3টা লেয়ার আছে, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। আমরা সেটা জানি। একটা এক্সট্রা এমব্রায়োনিক টিস্যুর নাম বলেন তো? এক্সট্রা এমব্রায়োনিক, একটা এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু কি? প্লাসেন্টা। হ্যাঁ, প্লাসেন্টা, যেটা বেবির সাথে এমব্রায়োর সাথে লাগানো থাকে, প্লাসেন্টা। এখন খুব ভালো করে লক্ষ্য করেন, এমব্রায়োনিক লেয়ারের 3টা লেয়ার এমব্রায়োনিক জার্ম টিস্যু, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এক্সট্রা এমব্রায়োনিক একটা প্লাসেন্টা। যেই সেল এমব্রায়োনিক 3টা, 3 এমব্রায়োনিক প্লাস এক্সট্রা এমব্রায়োনিক প্লাসেন্টা তৈরি করতে পারবে। কি বললাম? আবার বলি, যেই সেল 3টা এমব্রায়োনিক লেয়ার প্লাস একটা এক্সট্রা এমব্রায়োনিক তৈরি করতে পারবে, তার নাম টোটিপটেন্ট সেল। যেই সেল 3টা এমব্রায়োনিক লেয়ার প্লাস একটা এক্সট্রা এমব্রায়োনিক প্লাসেন্টা তৈরি করতে পারবে, তার নাম টোটিপটেন্ট সেল। হোয়াট ইজ প্লুরিপটেন্ট, হোয়াট ইজ মাল্টিপটেন্ট? যেই সেল অনলি 3টা এমব্রায়োনিক লেয়ার তৈরি করতে পারবে, অনলি 3 এমব্রায়োনিক, বাট নো প্লাসেন্টা, নো এক্সট্রা এমব্রায়োনিক, দ্যাট ইজ কল্ড প্লুরিপটেন্ট। বুঝতে পারছেন সবাই? 3টা এমব্রায়োনিক প্লাস একটা এক্সট্রা এমব্রায়োনিক, দ্যাট ইজ টোটিপটেন্ট। শুধু 3টা এমব্রায়োনিক তৈরি করতে পারতেছে, দ্যাট ইজ প্লুরিপটেন্ট। এখন 3টাও না, শুধু 2টা তৈরি করতে পারবে, যে কোনো 2টা, একটো, এন্ডো, মেসো, যে কোনো 2টা তৈরি করতে পারবে, তার নাম মাল্টিপটেন্ট। আর শুধু একটা তৈরি করতে পারলে তার নাম ইউনিপটেন্ট। বুঝতে পারছি সবাই? এখন আমি নিচ থেকে আবার বলে যাই, 3টা এমব্রায়োনিক লেয়ারের যে
কোনো তৈরি করতে পারলে তার নাম